টঙ্গীতে জলাবদ্ধ সড়কে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো। ভারী বৃষ্টিতে আজও তলিয়েছে চট্টগ্রামের নিচু এলাকা। বৃষ্টির মধ্যে পানি উঠে যায়, রাস্তার মধ্যে পানি উঠে যায়, এটা আমার জন্য অনেক দুর্বল প্রকার। ড্রেনেজ ব্যবস্থার জন্য যদি এত বছর লাগে, এখনো কোনো সমস্যার সমাধান দেখতেছি না, তাহলে কত বছরে শেষ হবে? ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ চায় এনসিপি। জামালপুরের জানালেন নাহিদ ইসলাম। দাবি না মানলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে ভাববে দল। উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। পঞ্চগড়ে 5 উপজেলার শতাধিক কমিউনিটি ক্লিনিকে মিলছে না বিনামূল্যের ওষুধ। 8 মাস ধরে সরবরাহ বন্ধ, বিপাকে প্রান্তিক রোগীরা। অনেক মানুষ আসতো, ওষুধ নিত, ভিড় হইতো। এখন তো ভিড়ও নাই, ওষুধও পাওয়া যায় না। এখন যে ওষুধ দেওয়া হয় না, এখন আমাদের অনেক দূরে যাইতে হয়, পঞ্চগড়ে যাইতে হয়। সকাল থেকেও এসে ফেরত চলে গেল ওষুধের জন্য। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্বজনরা জানায়, নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতির বাসা রাজধানীর মিরপুরে। চাকরি করতেন একটি কোম্পানির মার্কেটিং বিভাগে। কাজের সূত্রে গতকাল টঙ্গীর হোসেন মার্কেটে যান তিনি। ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে গতরাত 8টার দিকে একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান জ্যোতি। এরপর আর তার খোঁজ মেলেনি। ঘটনার সময় বৃষ্টির পানিতে তলিয়েছিল সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে তাদের দেরি হওয়ার কারণে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিখোঁজ জ্যোতির 8 বছর বয়সী যমজ সন্তান রয়েছে। ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। আমরা তো এখনো বডি বা কোনো কিছুই হদিস পাইতেছি না। ভাই, সিটি কর্পোরেশনের তো দোষ আছে এখানে অবশ্যই। আর একটা হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তার সেবা নেওয়ার জন্য, তারাও তো একটা দায়িত্ববোধ নিয়ে এই জিনিসটা তো সমাধান করতে পারতো না। দর্শক, এই দুর্ঘটনার ব্যাপারে আরো তথ্য জানার চেষ্টা করবো আমার সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ, উদ্ধার অভিযান নিয়ে ফায়ার সার্ভিস কি বলছে? এখনো কি অভিযান চলছে কিনা? ইশরাত, রাত্রি থেকে কিন্তু এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং থানা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী মিলে কিন্তু মূলত এই উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। আমি যদি একটি দৃশ্য দেখা, যে পানির যে স্রোত, যে ড্রেনের যে পানির স্রোত, সেই স্রোতের কারণে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে গতকাল রাত থেকেই। তবে যদিও গতকাল থেকে কিন্তু আমরা তাদের যে নিখোঁজ হয়েছে নারী, তার স্বজনদের সন্ধান করেছিলাম। কিছুক্ষণ আগে মূলত স্বজনরা এসে মূলত তারা বলছিল তিনি একজন ফার্মাসিস্ট, একজন প্রতিনিধি ছিল, সেই মূলত মার্কেটিং লেভেলে তিনি কাজ করত। এরপরে এসেই তিনি বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল। তৎক্ষণ যে বিষয়টি আমরা জেনেছি যে এই ম্যান হলে, অর্থাৎ কোনো ডাকনা না থাকার কারণে স্লিপ খেয়ে পরেই নিখোঁজ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আসলে ডুবুরি দল, ফায়ার সার্ভিস, প্রশাসন সহ যৌথ অভিযানে এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতা, সেই উদ্ধার তৎপরতা যদি সর্বশেষ বলি, সেক্ষেত্রে বলবো কোনো আলামতে আসলে পাওয়া যাচ্ছে না। তারা বলছে যে এখানে যে আসলে প্রায় 1.5 কিলোমিটার যে সরু যে ড্রেনটি রয়েছে, সেই ড্রেনের শেষ মাথা পর্যন্ত আসলে তারা তল্লাশি করবে। সেই তল্লাশি করার পর শেষ করে আসলে বিস্তারিত জানানো যাবে আসলে এখানে রয়েছে কিনা। যদিও ফায়ার সার্ভিস বলছে যে গতকাল রাত্রে থেকে এখন পর্যন্ত যেহেতু পাওয়া যাচ্ছে না, হয়তোবা নিহত লাশটি তুরাগ নদীতে গিয়ে পড়তে পারে বলে ধারণা করছে। কিছুক্ষণ পরে আমরা যে বিষয়ে জেনেছি, কিছুক্ষণ পরে তারা তুরাগ নদীতে তারা তল্লাশি চালাবে। ধন্যবাদ আপনাকে পলাশ। টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে। বৃষ্টির কারণে নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিইসি সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়তে হয়েছে পথচারীদের। বৃষ্টি ও জলাবদ্ধতার সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। বলেন,
নালা ড্রেনে আবর্জনা জমে থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সিটি কর্পোরেশনের মতে আগের মতো জলাবদ্ধতা আরও স্থায়ী হয় না এখন। জোয়ার না থাকলে ঘণ্টা খানেকের মধ্যে নেমে যায় পানি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি মেগা প্রকল্প চলমান রয়েছে, যার মোট ব্যয় 14,039 কোটি টাকা। কর্তৃপক্ষের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে আর জলাবদ্ধতা তৈরি হবে না। হাঁটুর কাছাকাছি পানি, চলাফেরা একদম কষ্ট হয়ে যেতেছে মানুষের চলাফেরা। একবার জোয়ারের কারণে বিশ্বের মধ্যে পানি উঠে যায়, রাস্তার মধ্যে পানি উঠে যায়। এটা আমার জন্য অনেক দুর্বল প্রকার হয় আমার জন্য। 5-7 বছর ধরে উন্নয়ন কাজ চলতেছে। এটা ড্রেনেজ ব্যবস্থার জন্য যদি এত বছর লাগে, এখনো কোনো সমস্যার সমাধান দেখতেছি না। তাহলে কত বছরে শেষ হবে? দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতার চিত্র দেখে আসতে চাই আমার সহকর্মী শহীদুল সুমন সেই খবরগুলো রাখছেন। সুমন, নগরের কোন কোন এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি সব থেকে বেশি এবং এ নিয়ে স্থানীয়রা কি বলছেন? ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর পাঁচলাশ আবাসিক এলাকার সামনে, মূলত চকবাজারের কাছাকাছি এটি অবস্থিত। এবং দেখছেন এখানে আমি যদি দেখানোর চেষ্টা করি একটু, এখানে কিন্তু হাঁটু থেকে কোমর পরিমাণ পানি এখানে এই পথ দিয়ে কিংবা এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। আমরা দেখছি এটি একটি নগরীর ব্যস্ততম এলাকা, ফলে এই সড়ক কিংবা এই এলাকাটা দিয়ে কিন্তু আসলে সকাল থেকে প্রচুর মানুষের যাতায়াত, ফলে সাধারণ মানুষ কিন্তু আসলে দেখছেন যে কোমর পরিমাণ পানিতে কিন্তু তারা বেশ দুর্ভোগ পোহাচ্ছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে সকাল 9টা পর্যন্ত চট্টগ্রামে প্রায় 56.06 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে গত 24 ঘন্টায়। ফলে এই যে ভারী বর্ষণ, সেই বর্ষণের কারণে কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। শুধু এই এলাকাটি নয়, আমরা দেখছি আগ্রাবাদ এলাকা কিংবা জিসি, ওয়াসা, কাতালগঞ্জ, মুরাদপুর এসব এলাকাও কিন্তু আসলে পানিতে তলিয়ে গিয়েছে। ফলে সাধারণ মানুষ যারা সকালে বেরিয়েছেন অফিস কিংবা বিভিন্ন স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা হচ্ছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছে। সাধারণ মানুষ আসলে যেটি বলছেন যে গত কয়েকদিন আগেও কিন্তু আসলে টানা বর্ষণও কিন্তু চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়নি। ফলে হঠাৎ করে আসলে গত কয়েকদিন ধরেই আবারও কিন্তু এই যে জলাবদ্ধতা, সেটিতে কিন্তু সাধারণ মানুষ বেশ কষ্ট পাচ্ছে। তারা আসলে বলছেন যে চট্টগ্রামে প্রায় 14,000 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলছে, যেটি সিডিএ, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং ওয়াসা, সেটি তারা আসলে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। ফলে এই যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু আসলে কমেনি। সাধারণ মানুষ বলছে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগের অনেকটা দায়ী কিন্তু সাধারণ মানুষ নিজেও। তারা বলছেন যে তাদের বাসাবাড়ির যে আবর্জনা কিংবা পলিথিন, সেটি তারা কিন্তু নালা নর্দমায় ফেলার কারণেই কিন্তু সেই নালা নর্দমাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে দুর্ভোগ সেটি আসলে তৈরি হচ্ছে। সিটি কর্পোরেশনের মেয়র আসলে যেটি বলছেন, তারা চেষ্টা করছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজ, মেগা প্রকল্পের কাজ, সেটি আসলে শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে এই ধরনের। জি, ধন্যবাদ আপনাকে সুমন। দেখছিলাম আমরা, ভোটের অনুপাতে হতে হবে সংসদের উচ্চকক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্যে না হলে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না, সে বিষয়ে দল ভাববে বলে জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সকালে জামালপুর ডাকবাংলোতে অভ্যুত্থানের শহীদ 11 জনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। খোঁজ খবর নেন স্বজনদের, পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। পরবর্তী কর্মসূচি অনুযায়ী শহরের তমালতলা এলাকা থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে ফৌজদারি এলাকায় পথসভায় অংশ নিয়েছেন নেতারা। জামালপুরের কর্মসূচি শেষে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর। উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। দর্শক, এ বিষয়ে আরো জানবো সহকর্মী সাগর ফরাজির কাছ থেকে। সাগর, এনসিপির পদযাত্রা এখন কোথায় আছে? পরবর্তী কর্মসূচি সম্পর্কেও জানাবেন আমাদের। দেখুন, এই আজকে সকাল থেকে কিন্তু এনসিপির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে অর্থাৎ জামালপুরে অবস্থান করছেন। শেরপুর ও নেত্রকোনা শেষে কিন্তু আজকে এই জায়গায় অবস্থান করছে। এখন কিন্তু পৌরসভা যেটি রয়েছে সেটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু সব সকল নেতারা এখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক নেতাকর্মী এসেছেন, বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী এসেছেন। মূলত যে জামালপুর থেকে যে পদযাত্রা
যাত্রা ছিল যেটি সেটি শেষ করে কিন্তু এখন এখানে উপস্থিত হয়েছেন। আমরা বক্তব্য শুনবো সবার কিছুক্ষণ পরে, কিন্তু সবাই যার যার মতো করে বক্তব্য দিবেন। এরপরে ময়মনসিংহের উদ্দেশ্যে তারা যাত্রা করবেন। একটু যদি সময়সূচিটা বলে রাখি, তারা গতকাল রাতে জামালপুরে এসেছিলেন, সেখান থেকে অর্থাৎ প্রথমে গিয়েছিলেন মাজারে, তারপরে সেখান থেকে মন্দিরে, তারপর হচ্ছে রাত্রি যাপন করেছেন এখানে। এরপর হচ্ছে গত সকালবেলা যারা জামালপুরের শহীদ পরিবার রয়েছে তাদের সাথে দেখা করেছেন, তারপর পদযাত্রায় অংশ নিয়ে এখন স্টেজে বক্তব্য দেওয়ার জন্য এসেছেন সবাই। আমরা সে সময় সাংবাদিকদের সাথে নাহিদ ইসলাম কথা বলেছিলেন, ঐক্যমতের বিষয়ে যে বিষয়গুলো কথা বলেছেন, উচ্চ কক্ষের বিষয়ে কথা বলেছেন, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা শুনেছি। আমরা একটু পরে কিন্তু মূলত এই বক্তব্যগুলো আরো বিস্তারিত সব নেতার বক্তব্য কিন্তু আমরা শুনতে পাবো। সাগর, ধন্যবাদ আপনাকে। প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবার ভরসাস্থল কমিউনিটি ক্লিনিক, তবে সেখানে মিলছে না ওষুধ। পঞ্চগড়ের ১১০টি কমিউনিটি ক্লিনিকের বেশিরভাগ জায়গায় প্রায় ৮ মাস ধরে বন্ধ ওষুধ সরবরাহ। খালি হাতে ফিরছেন রোগীরা। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস সিভিল সার্জনের। সরকারিভাবে স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাওয়া যায় জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা সহ নানা রোগের ২৭ ধরনের ওষুধ। তবে পঞ্চগড় সদরের দাড়িকামারি কমিউনিটি ক্লিনিকে প্রায় ৮ মাস ধরে বন্ধ বেশিরভাগ ওষুধ সরবরাহ। খালি হাতে ফিরছেন রোগীরা। আয়রন, ভিটামিন এগুলো আমরা এখান থেকে নিয়ে যাই। এখন তো ওষুধ নাই, এখানে আসি আবার ঘুরে ঘুরে চলে যাই। অনেক মানুষ আসতো, ওষুধ নিত, ভিড় হইতো। এখন তো ভিড়ও নাই, ওষুধও পাওয়া যায় না। কম বেশি একই চিত্র ৫ উপজেলার ১১০টি কমিউনিটি ক্লিনিকেই। মিলছে না বিনামূল্যের ওষুধ। শুধু পরামর্শ আর ব্যবস্থাপনা পত্র দিয়ে রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন যে ওষুধ দেওয়া হয় না, এখন আমাদের অনেক দূরে যাইতে হয়, পঞ্চগড়ে যাইতে হয়। ওষুধ পাওয়া এক রকমের খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে এবং অনেক মানুষ আজকে সকাল থেকেও এসে ফেরত চলে গেল ওষুধের জন্য। কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্টরা বলছেন, গেল বছরের নভেম্বর থেকে ওষুধের সংকট। কোনো রকমে সেবা দিয়ে যাচ্ছেন তারা। কয়েক মাস যাবৎ আমাদের এখানে কোনো ওষুধ সরবরাহ নাই, যে কারণে স্বাস্থ্যসেবা দিতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ করে আমাদের স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। সিভিল সার্জন জানালেন, জেলা সদর ও তেঁতুলিয়ায় ওষুধের সংকট সবচেয়ে বেশি। বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন মহলে। পঞ্চগড় সদর উপজেলা এবং তেঁতুলিয়া উপজেলায় আমরা এই ওষুধের একটা চরম সংকটে ভুগছি। ইন দ্য মিন টাইম আসলে আমাদের এই সপ্তাহে আমাদের জন্য পঞ্চগড় সদর উপজেলার জন্য 5টি কার্টুন ওষুধ আমাদের বরাদ্দ করেছে। আমরা আসলে এখন এই ওষুধটা পাইনি, হয়তো 2 দিনের মধ্যে পেয়ে যাব। শুধু পঞ্চগড় নয়, দেশের বিভিন্ন স্থানেও কমিউনিটি ক্লিনিকে ওষুধ মিলছে না বলে জানা গেছে। জারিন অর্নি, যমুনা নিউজ। একদিকে বেহাল অবস্থা, আরেকদিকে চলছে সংস্কার। যশোর, খুলনা ও যশোর ঝিনাইদহ মহাসড়কে বাড়ছে চলাচলে ভোগান্তি। খানাখন্দ, ধুলা, কাদায় একাকার অবস্থা। পণ্য পরিবহন নিয়েও বিপাকে ব্যবসায়ীরা। সড়ক বিভাগ বলছে, সংস্কার শেষ হতে আরো বছর দেড়েক সময় লাগবে। যশোর খুলনা মহাসড়ক দীর্ঘদিন ধরেই বেহাল। এর মধ্যে বসুন্দিয়া থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত 5 কিলোমিটার প্রায় চলাচলের অযোগ্য। ভরা খানাখন্দে, বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলা। তার উপর ধীরগতির সংস্কার কাজ বাড়িয়েছে আরও দুর্ভোগ। গাড়ি ঘোড়া তো প্রতিনিয়ত খারাপ হয়, ভাঙে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়। সামনে আগায় গেলে ম্যাক্সিমাম এমন পরিবেশ পুকুর ঘুরে রাখছে। আপ ডাউন আপনার মালামাল নিয়ে আসাই যায় না। জায়গায় জায়গায় গ্যাপ আছে, মনে করেন যে গাড়ি যাইতে হলে আপনার আরো গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। সেই গাড়ি আসবে, তারপরে মনে করেন যে যাবো। একই অবস্থা যশোর ঝিনাইদহ মহাসড়কেও। অন্তত 18 কিলোমিটারে উঠে গেছে পিচ, ভরে গেছে খানাখন্দে। সাথে 6 লেনের কাজের ধীরগতিতে বাড়ছে ভোগান্তি। আলীগঞ্জ ঝিনাইদহ পর্যন্ত খারাপ, আর এদিকে খুলনা সারাটা পথে একই অবস্থা। প্রতিদিন ছোট বড় কম মনে করেন যে যানজট বাড়ছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটছে, গাড়ি পল্টি খাচ্ছে। সবারই সমস্যা, যাত্রী সমস্যা, আমাদেরও সমস্যা। বেনাপোল ও ভোমরাই স্থলবন্দরের পাশাপাশি নোয়াপাড়া নদীবন্দরের পণ্য আনা নেয়ায় ব্যবহার হয় মহাসড়ক দুটি। অথচ একদিকে বেহাল, অপরদিকে উন্নয়ন কাজে কচ্ছপ গতি। এতে ক্ষুব্ধ ব্যবসায়ী সহ সচেতন মহল। ট্রাকগুলো ওই দুর্দশার কারণে ওই লোড দিতে যাচ্ছে না, আমরা সরবরাহ করতে পারছি না, মালামালগুলো সঠিক সময় আমরা আনলোড করতে পারতেছি না পারার কারণে জাহাজ ড্যামেজ হচ্ছে এবং ব্যবসাটা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। প্রত্যেকটা জায়গায়
দুর্নীতি হয়েছে। দুর্নীতির কারণে এখন সেখানে পর্যন্ত কাদা জমে আছে। ধীরে চলো গতিতে চলছে, যেটাকে কচ্ছপের থেকেও আস্তে চলছে, যার কারণে আজকে জনভোগান্তি হচ্ছে। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালে শুরু হয় যশোর খুলনা মহাসড়কের কাজ। এরপর কয়েক মাস না যেতেই ফেরে আগের অবস্থায়। আবারও সংস্কার করছে সড়ক বিভাগ, আর 6 লেনে উন্নীত হচ্ছে যশোর ঝিনাইদহ মহাসড়ক। সড়ক বিভাগ বলছে কাজ শেষ হতে আরও বছর দেড়েক সময় লাগবে। এলাকার মাটির একটা সমস্যা আছে, যেটা অর্গানিক সয়েল বলে আমরা। আর দ্বিতীয়ত হলো এখানে ওভারলোডেড ট্র্যাক, যেটা নওপাড়া নৌবন্দর থেকে যে ট্র্যাকগুলো বিভিন্ন দিকে যাতায়াত করতেছে, বিশেষ করে এইদিকেই আসে যশোর এবং এটা আশেপাশের জেলাগুলোতে, যার জন্য রাস্তাটা টিকে নেই। সংস্কার শেষে ভোগান্তি কমবে বলেও আশা সড়ক বিভাগের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।